প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় নারীদের হরমোন সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ 1976 সালের জানুয়ারি মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিভিন্ন বয়সে নারীদের হরমোনজনিত সমস্যা কি কি রয়েছে? বেসিক্যালি নারীদের আর পুরুষদের যদি আমরা তুলনামূলক আলোচনা করি, নিশ্চয়ই তাহলে হচ্ছে যে নারীদের হরমোনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে পুরুষদের থেকে 10 গুণ বেশি। আমরা যদি থাইরয়েড হরমোন থেকে শুরু করি, যে আমাদের গলা থেকে এক ধরনের হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে যে হরমোনটা তৈরি হয় থাইরক্সিন, এটা অতিরিক্ত হরমোন তৈরি হওয়া অথবা কম হরমোন তৈরি হওয়া দুটোই কিন্তু নারীদের অনেক বেশি বেশি হয়। সেকেন্ড হচ্ছে নারীদের শরীরে কিছুটা পুরুষ হরমোন থাকে, আবার পুরুষদের শরীরেও কিছুটা নারী হরমোন থাকে। তো নারীদের শরীরে যখন পুরুষ হরমোনের আধিক্য চলে আসে অথবা পুরুষ হরমোনের প্রতি সংবেদনশীলতা চলে আসে, মানে বেশি বেশি কাজ করা শুরু করে, তখন কিন্তু নারীদের মুখে কিন্তু পুরুষদের মতো দাড়ি গোঁফ হওয়া শুরু করে, বুকে কিন্তু লোম হওয়া শুরু করে, মাসিক অনিয়ম হয়ে যায় এবং বন্ধ্যাত্ব থেকে অন্যান্য নানান রকম অসুবিধা দেখা দিতে পারে। এটাও কিন্তু একটা স্পেসিফিক ডিজিজ নারীদের জন্য। তারপরে অবিবাহিত নারীদের স্তন থেকে দুধ নিঃসরণ হওয়া, এটা অনেক সময় বুঝতে পারে না যে কার কাছে যাব, কী সমস্যা। তো এটা প্রোল্যাকটিন হরমোন বলে একটা হরমোন আছে, যেটার কারণে এরকম হতে পারে। সেকেন্ড হচ্ছে যে নারীদের অল্প বয়সে সাবলকত্ব প্রাপ্তি হয়ে যাওয়া। সাপোজ সেদিন একটা পেশেন্ট দেখলাম যে 5 বছর বয়সে তার মাসিক হয়ে গেছে। অনেকে আছে যে 6 বছর বয়সে ব্রেস্ট ডেভেলপ করে গেছে, কার কাছে যাবে বুঝতে পারে না। সময়ের আগে হরমোন ম্যাচিউর হয়ে যাওয়া, যেটাকে বলে প্রিকশনাস পিউবার্টি, এটা হরমোনের রোগ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো নারীর 18 বছর 19 বছর 20 বছর হয়েছে, এখনও মাসিক শুরু হচ্ছে না। আচ্ছা, মানে ডিলেড পিউবার্টি, তাদের ব্রেস্ট ডেভেলপ হচ্ছে না, তাদের মাসিক শুরু হচ্ছে না, দেরি করে সাবলকত্ব প্রাপ্তি হওয়া, এটাও একটা বিশেষ ধরনের নারীদের হরমোনজনিত সমস্যা। আরেকটা বিষয় রয়েছে যেটাকে বলে গ্রোথ হরমোনের সমস্যা, যেটার কারণে একটা শিশু ধীরে ধীরে লম্বা হয়ে ওঠে, স্বাভাবিক পূর্ণতা পায় এবং উচ্চতা প্রাপ্তি হয় যে হরমোনের প্রভাবে। সেই হরমোনটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের স্বল্পতার কারণে অনেক সময় যে শিশু, সে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কিন্তু সে যথেষ্ট লম্বা হচ্ছে না, বেটে হয়ে থাকছে। এটা একটা বড় ধরনের সামাজিক সমস্যা, যেটা আসলে সমাধানযোগ্য অনেক ক্ষেত্রেই। আর সব থেকে বড় হরমোনজনিত সমস্যার নাম হচ্ছে ডায়াবেটিস। ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিনের রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিস রোগ হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে বুঝতে পারছেন যে হরমোনের সমস্যা আসলে প্রকট একটা বিষয় নারীদের জন্য। থাইরয়েড হরমোন কোন বয়স থেকে এই সমস্যাগুলো দেখা দেয়, কিংবা কি কি লক্ষণ উপসর্গ থাকে যা দেখে আসলে একজন ব্যক্তি বুঝতে পারবেন যে থাইরয়েডের সমস্যা তার ক্ষেত্রে হচ্ছে? 2 রকমের থাইরয়েডের সমস্যা হয়। একটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম, আর একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। দুইটাই কিন্তু নারীদের 10 গুণ বেশি হয় পুরুষদের থেকে। যদি হাইপার হয়, মানে বেশি বেশি হরমোন তৈরি হয়, তাহলে যেটা দেখা যায় বাইরে থেকে আপনি বুঝতে পারবেন চোখটা বাইরে দিকে বের হয়ে আসছে, অথবা গলাটা বড় হয়ে গেছে, গয়টার, অথবা আগে যেটাকে আমরা ঘ্যাক বলতাম। শরীর হাত পা কাঁপছে, ঘাম দিচ্ছে, অস্থির লাগছে, অকারণে শরীর শুকিয়ে যাচ্ছে। কেউ চাচ্ছে তার স্বাস্থ্যবান হতে, কিন্তু স্বাস্থ্য অনেক খারাপ। যেই দেখে সে বলে, কী ব্যাপার, এরকম কেন, স্বাস্থ্যটা কেমন? সে অনেক খাচ্ছে কিন্তু সে তার স্বাস্থ্য হচ্ছে না, কেমন? এটা একটা থাইরয়েড। ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, কেমন? তারপরে হচ্ছে যে মাসিক দেরি করে হওয়া, বন্ধ্যাত্ব হওয়া, এগুলো সবই কিন্তু হাইপার থাইরয়েডিজমের লক্ষণ। আর হাইপো মানে হচ্ছে যে হরমোন যদি কম তৈরি হয়, তাহলে অকারণে মোটা হয়ে যাবে মানুষ। সে কম খাচ্ছে কিন্তু তারপর মোটা হয়ে যাচ্ছে। সে অনেক ডায়েট কন্ট্রোল করছে, এক্সারসাইজ করছে, জিমে যাচ্ছে, ওজন কমানোর ওষুধ খাচ্ছে, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, সে অকারণে মোটা হয়ে যাচ্ছে। গলার স্বরটা কর্কশ হয়ে যাচ্ছে, ভয়েস মোটা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে সব কিছুতে স্লো হয়ে যাচ্ছে, কেমন? সাপোজ একটা বাচ্চা, তার একটা পড়া পড়তে সাপোজ আধা ঘন্টা সময় লাগার কথা, সে 4 ঘন্টা তার এটা মাথায় ঢুকছে না, কেমন? তো এই ধরনের যে যদি ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সন্দেহ করে থাকি। চোখটা একটু, চোখের চারিদিকে একটু ফোলা ফোলা থাকা, কেমন? পা ফুলে যাওয়া। এমনিতে ডাক্তার সাহেবরা যখন হাত দিয়ে দেখেন, তখন দেখে যে পালসটা অনেক কম যাচ্ছে,
মেনোরেজি হচ্ছে, অতিরিক্ত মাসিক হচ্ছে, বন্ধ্যাত্ব হচ্ছে, এগুলো সবই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে হরমোন বেশি হোক আর কম হোক, দুটোই কিন্তু একটা ম্যানিফেস্টেশন, একটা লক্ষণ নিয়ে আসে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার হরমোনের সমস্যা রয়েছে। এটি সাধারণত কোন বয়সী নারীদের ক্ষেত্র থেকে দেখা যায়? জন্ম থেকেই কিন্তু এই থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, এবং আপনি শুনে অবাক হবেন যে থাইরয়েড যখন কেউ জন্ম হচ্ছে, জন্মগতভাবে অনেকের অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে না কিন্তু, হ্যাঁ, কনজেনিটাল অ্যাবনর্মালিটি, তার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডের কনজেনিটাল অ্যাজেনেসিস হয়, যেটা জন্মগতভাবে তার থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়নি। এতদিন সে চলে আসছে কারণ মায়ের গর্ভ থেকে যে হরমোনটা সে পাচ্ছে তার সেটা দিয়ে সে মোটামুটি একটা পর্যায়ে এসছে, কিন্তু ডেলিভারি হওয়ার পরে সে তো টোটালি তার নিজের হরমোনের উপর নির্ভরশীল। শিশুর ব্রেইন ডেভেলপ করে কিন্তু এই থাইরয়েড হরমোনের উপরে। তার যদি ব্রেইনটা ঠিকমতো ডেভেলপ করে, থাইরয়েড হরমোন যদি যথেষ্ট পরিমাণ থাকে, সে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ডেভেলপ করবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ব্যারিস্টার হবে, সে কবি হবে, সে সাংবাদিক হবে, সে তুখোর রাজনীতিবিদ হবে, সে অনেক কিছুই হতে পারে নিশ্চয়ই। কেমন। কিন্তু তার যদি থাইরয়েড হরমোনের সমস্যা যদি জন্ম থেকেই সে পেয়ে আসে, তাহলে কিন্তু সে হাবাগোবা হবে। আচ্ছা। সে একদমই তার ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি থাকবে, হাবাগোবা হয়ে যাবে, এবং সে সমাজকে কোনো কিছু উপহার দিবে তা তো না, সে সবার উপরে নির্ভরশীল হয়ে থাকবে। এটা অনেক বড় একটা ট্রিটেবল ডিজিজ, যে মানে সমাধানযোগ্য একটা সমস্যা। যদি আমরা প্রথম 1 মাসের মধ্যে ধরতে না পারি যে তার হরমোনের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু সারা জীবনের জন্য সে বোবা কালা হয়ে সেটা গেল। কি একেবারে শিশু বয়স থেকে আসলে বোঝা যাবে? একদম জন্মের পরেই, এবং যেটা হচ্ছে যে ইউনিভার্সাল স্ক্রিনিং বলে একটা কথা আছে, যে শিশু জন্ম হওয়ার পরেই, ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে কারো বংশে থাইরয়েডের সমস্যা থাকুক না থাকুক, তার কোনো সিমটম থাকুক না, সিমটম ডেভেলপ করতে সময় লাগে, ততদিন আমাদের হাতের কোনো সুযোগ থাকে না ট্রিটমেন্ট করার। যখন ব্রেইনের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু এই 1 মাসের পরে যদি আরও দেরি হতে থাকে, তাহলে কিন্তু পার্মানেন্ট ব্রেইন ড্যামেজ হয়, তখন চিকিৎসা করেও কোনো লাভ নয়, হাবাগোবাই হয়। তো সেই জন্য জন্মের নিয়ম, আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে জন্মের পরে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি শিশুর থাইরয়েড হরমোন পরীক্ষা করবেন। আচ্ছা, ঠিক আছে। সো এর বাইরেও আরও কিছু স্ক্রিনিং, নিওনেটাল স্ক্রিনিং আমরা বলি, যেমন কান পরীক্ষা করতে হয়, আচ্ছা, যেমন চোখ পরীক্ষা করতে হয়, সে চোখ ঠিকমতো দেখছে কিনা বাচ্চা তো বলতে পারবে না, কিন্তু এইগুলো হচ্ছে যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, কেমন আর্লি ধরা পড়লে চিকিৎসা করা যায়। কানে যদি সে কম শোনে, কনজেনিটাল ডেফনেস, সেটাও কিন্তু আর্লি এজে টেস্ট করে ধরা পড়লে সে কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্ট করে সে কিন্তু সুস্থ স্বাভাবিক অন্য 10টা মানুষ হতে পারে। সেরকম জন্মের পরপরই কিছু মানে বিষয় আছে যেগুলো চেক করে নিতে হয়। তার মধ্যে থাইরয়েডটা একটা মানে অত্যন্ত সহজে পরীক্ষা করা যায়, এবং একটা অতি গুরুত্বপূর্ণ, এবং সারা পৃথিবী জুড়ে এটা করতে হয়, যে সারা পৃথিবী জুড়ে 50-51টা প্যারামিটার দেখে। আমরা বলি যে 1-2টা প্যারামিটার অ্যাটলিস্ট বাংলাদেশে দেখেন। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ইকোনমিক কনস্ট্রেইন আছে, সেই জন্য কমপক্ষে থাইরয়েড হরমোনটা আমরা একটা পরীক্ষা করে নিতে বলি জন্মের পরেই 7 থেকে 10 দিনের মধ্যে। তাহলে কিন্তু এই যে লং টার্ম যে ডেফিসিট যেটা হয়, সেটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি। নারীদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের সাথে বন্ধ্যাত্বের সম্পর্ক সেটি আসলে কেমন হয়ে থাকে? নারীদের ক্ষেত্রে বাচ্চা গর্ভে আসতে হলে তার তো ওভুলেশন হতে হয়, তাই না, ডিম ফুটে বের হতে হয়, তারপরে তার হাজব্যান্ডের সিমেনের যে শুক্রকীটটা আছে সেটা এসে মিলিত হয়, মিলিত হলে তারপরে একটা ভ্রূণের তৈরি হয়, কেমন। কিন্তু নারীদের যেটা হয়, যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, সেটা হাইপো হোক এবং হাইপার হোক, যেটা হয় জাস্ট ডিমটা ফুটে বের হয় না। ডিম ফুটে না বের হলে তো যতই আপনি চিকিৎসা করেন, যাই করেন, কোনো ক্রমেই বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু কোনো ক্রমে যদি এটা হয়েও যায়, সেই ক্ষেত্রে কিন্তু নানান রকম জটিলতা দেখার সম্ভাবনা থাকে, যে খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাওয়া, কেমন, যে 2 মাস 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেল। অনেক ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যায়, বোঝা যায় না। সেজন্য আগে থেকেই আসলে গাইনি বিশেষজ্ঞরা এখন কিন্তু অনেক আপডেটেড, তারা কিন্তু সবসময় থাইরয়েডের পরীক্ষাটা, কেউ যখন বলে যে আমি বাচ্চা নিব, কাউন্সেলিং করতে যায় গাইনি ডাক্তারকে, তারা কিন্তু অনেকগুলো টেস্ট দেয়, তার মধ্যে এই থাইরয়েড কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তারা সবসময় দিয়ে থাকেন। আমরা খুবই গর্বিত যে বাংলাদেশের গাইনোকোলজিস্টরা কিন্তু এখন অনেক আপডেটেড। তো সেই হিসাবে আমরা অনেক পেশেন্ট আসলে রেফার হয়ে আসে ওইখান থেকে, থাইরয়েড হরমোন সমস্যা রয়েছে, সে কারেকশন হওয়ার পরে তারপরে প্রেগনেন্সির জন্য চেষ্টা করবে। কারণ এই হাইপোথাইরয়েড নিয়ে কেউ যদি প্রেগনেন্ট হয়, কেমন মানে হয়ে যায় কোনোভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আর্লি মিসক্যারেজ হওয়া, বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট কম হওয়া, এগুলোর কিন্তু সমূহ সম্ভাবনা থাকে। সেই জন্য আমি বলি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে অবাঞ্ছিত লোম রয়েছে, সাথে আসলে অনিয়মিত মাসিক, সেই সমস্যাগুলো আগের তুলনায় আমরা বর্তমান প্রেক্ষাপটে বেশি দেখতে পাচ্ছি। সেটি মূলত আসলে কোন হরমোনের জন্য হয়ে থাকছে, এবং এক্ষেত্রে কি করণীয়? এখনকার সময়ে যে নিউট্রিশনের যে বিষয়টা, কেমন বাংলাদেশে তো এখন ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে দেখা যায় যে আগে যেরকম আন্ডার নারিশ ছিল মানুষ, এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অতি পুষ্টি।
আগে যেরকম অপুষ্টি ছিল এখন অতিপুষ্টি দেখা যাচ্ছে, এবং অতিপুষ্টির কারণে যেটা হয় বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, সে খেলার মাঠ নেই, খেলাধুলা হচ্ছে না, বাচ্চাদের কিন্তু দেখা যায় যে হরমোনের সমস্যা দেখা দিচ্ছে। এবং কারো যদি বংশে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটাকে বলে অবাঞ্ছিত লোম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম মোস্টলি হয়ে থাকে। 4টা হরমোনের রোগের কারণে মুখে অবাঞ্ছিত লোম হয়। একটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা যারা লোম নিয়ে আসে তাদের 80% এরকম থাকে। সেকেন্ড হচ্ছে যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, যেমন কাজিনদের মধ্যে বিয়ে হলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এটাকে বলে আমরা অটোজোমাল রিসেসিভ, আপনি জানেন। সেক্ষেত্রে কিন্তু একটা রোগ হয়, সেটাকে বলে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এখানে কিন্তু পুরুষ হরমোনের পরিমাণ বেশি থাকে। আরেকটা রোগ হয় কুশিং সিনড্রোম। আমরা অনেক স্টেরয়েড খাই অনেক সময় মোটা হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য, স্টেরয়েড মলম লাগাই অনেক সময়। ব্যথার জন্য স্টেরয়েড দিয়েছে 7 দিন, আমরা মাসের পর মাস খেয়ে গেলাম। শ্বাসের জন্য রেস্কিউ স্টেরয়েড দিয়েছে 7 দিন, আমরা প্রেডনিসোলন, আমরা দেখা যায় ভালো লাগছে, মাসের পর মাস খেয়ে গেলাম। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কবিরাজি, হার্বাল, এগুলোর মধ্যেও কিন্তু আমরা রিসেন্টলি একটা রিপোর্ট করেছি ডিজিডিএতে, যে এরকম হার্বাল ওষুধ খেয়ে এরকম অসুবিধা হচ্ছে। তার মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় স্টেরয়েড থাকে। তো এইসব কারণেই দেখা যায় যে হরমোনের সমস্যা হচ্ছে, এটাকে বলে আমরা কুশিং সিনড্রোম। আর এটা হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার, তার মানে হচ্ছে আমাদের পেটের মধ্যে যে ফিমেলদের ওভারি থাকে এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, সেখানে যদি কোনো টিউমার তৈরি হয়, সেই টিউমারের মধ্যে থেকে অতিরিক্ত পুরুষ হরমোন তৈরি হওয়ার কারণে কিন্তু লোম হয়। এগুলো কিন্তু এই 4টা, কিন্তু এর মধ্যে সব থেকে কমন হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা বলছেন যে মোটা হয়ে যাচ্ছে, মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে, ঘাড়ে কালো কালো দাগ পড়ছে, বগলের নিচে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ছে, পেটে ফাটা ফাটা দাগ পড়ছে, সব কিছু মিলিয়ে আসলে দেখা যায় ব্রণ হচ্ছে, অনিয়মিত মাসিক হচ্ছে, মুখে লোম হচ্ছে, আলটিমেটলি বিয়ে হলে বাচ্চা হচ্ছে না, বন্ধ্যাত্ব হচ্ছে। এটা কিন্তু একটা সিনড্রোম, এটার নামই হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। হরমোনজনিত এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নারীদের হরমোনজনিত সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গলা ভালো রাখার খাবার, জি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ একজন মানুষের কণ্ঠস্বরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে। যদি আপনার কণ্ঠস্বর ভালো হয় এবং আপনার গলা যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি সব কাজ করতে পারবেন। সবার প্রথমে বলবো যে গলা খারাপ হয় কেন, বিভিন্ন কারণে হতে পারে। যেমন অনেকের যদি হাইপোথাইরয়েডিজমের প্রবলেম থাকে তাহলেও কিন্তু গলার সমস্যা থাকতে পারে, আবার হাইপার থাইরয়েডিজমের প্রবলেম থাকলেও এই সমস্যাটা হতে পারে, বিশেষ করে মুখ ফোলা ভাবটা থাকে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। অনেকেই আছেন যাদের কিনা নিয়মিত রেগুলার, মানে একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা, কাশি, জ্বর চলে আসে, তো সেক্ষেত্রে আপনাকে গলা ভালো রাখার জন্য রেগুলার অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে, বাদাম, গ্রিন টি এবং কালো চা, এগুলো থেকে। এবং আপনি কালো চায়ের মধ্যে যদি আপনি দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েও যদি আপনি একটু মশলা চা খান, তাহলে কিন্তু আপনার গলা ভালো রাখবে। এর পাশাপাশি আপনি রেগুলার মধু খেতে পারেন। 1 চা চামচ মধু সবাই মোটামুটিভাবে খেতে পারবেন, এবং এই মধু খাওয়ার ফলে কিন্তু কণ্ঠস্বর অনেক সুন্দর হয়। আর মধু কোন সময় খাবেন, এটা যে কোনো সময় খেতে পারেন, সকালেও খেতে পারেন, আবার কিনা ঘুমানোর আগেও খেতে পারেন। মধুতে আছে জিঙ্ক নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গলাকে ভালো রাখতে সাহায্য করে। আর গলা ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে। অনেকে আছেন যে প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করেন, যেহেতু গরম আসছে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি নিয়ে সেটা পান করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকতে হবে, এবং রেগুলার আপনি চেষ্টা করবেন যে কোনো 2 থেকে 3 সময়ে 1 গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করা। এতে করে কিন্তু আপনার গলাটা খুব ভালো থাকবে। হরমোনজনিত সমস্যা বিশেষত নারীদের ক্ষেত্রে, সেটি আসলে ফলো আপ কীভাবে করবেন, কিংবা কখন আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? নারীদের যেটা ম্যানিফেস্টেশন কেমন, সেটা হচ্ছে যে পিরিয়ড যখন ইরেগুলার হয়ে যায়, যে কোনো অসুখ বিসুখ হলে কিন্তু প্রথম যে সমস্যাটা দেখা যায় যে অনিয়মিত মাসিক হয়ে যায়। এই অনিয়মিত মাসিকের যে ক্লু, সেটা ধরেই কিন্তু আমরা অনেক দূর আগাতে পারি। অনেকগুলো হরমোন রোগ আছে, যেমন প্রোল্যাকটিন হরমোন যদি বেশি থাকে তাহলে নারীদের, অবিবাহিত নারীদের স্তন থেকে দুধ নিঃসরণ হবে, আবার মাসিক অনিয়ম হবে। আবার কারো যদি মুখে, সেটা প্রোল্যাকটিন হরমোনের কারণে হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে।
নারীদের যদি দেখা যায় যে অনিয়মিত মাসিক হচ্ছে, মুখে লোম হচ্ছে, সেটা আবার অ্যান্ড্রোজেনের কারণে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সিএইচ, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করব। নারী শিশু সে লম্বা হচ্ছে না, খাটো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্রোথ হরমোনের টেস্ট করব। নারী মোটা হয়ে যাচ্ছে, চেষ্টা করেও শুকাতে পারছে না, অথবা অনেক শুকনা, চেষ্টা করেও সে স্বাস্থ্যবান হতে পারছে না, স্বাস্থ্যবতী হতে পারছে না, সেক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোনের টেস্ট করব। কুশিং সিনড্রোম যেটাকে আমরা বলি, মুখটা অনেক বড় হয়ে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, লালচে ভাব দেখা দিচ্ছে মুখের মধ্যে, কেমন, এইসব ক্ষেত্রে আবার স্টেরয়েড ইনটেকের হিস্ট্রি আছে, সেসব ক্ষেত্রে আমরা কুশিং সিনড্রোম মানে কর্টিসল হরমোন টেস্ট করব। নানা রকম সিমটম দেখে কিন্তু আমরা অ্যানালাইসিস করে করে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা, প্রথমে কিন্তু আপনি শুনে খুশি হবেন যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু 80% রোগ ধরা যায়। তবে হরমোনের রোগগুলো কনফার্ম করার জন্য কিন্তু এই 20% যে ভাগটা বাকি থাকে সেখানে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশে বেশিরভাগ জায়গায় কিন্তু হরমোনের পরীক্ষা হচ্ছে এবং জেলা পর্যায়েও হচ্ছে, এবং রোগ ধরা পড়ছে, যারা সেখানে লোকালি ম্যানেজ করার সময় ম্যানেজ হচ্ছে, যাদেরকে দরকার হায়ার সেন্টারে পাঠানোর জন্য পাঠানো হচ্ছে। তো এটা ম্যানেজেবল। বাংলাদেশে সব হরমোনের চিকিৎসাই হচ্ছে, সব হরমোনের টেস্টই হচ্ছে, এবং আমরা খুব দৃপ্ত কণ্ঠে বলতে পারি যে কোনো রকম কোনো হরমোনের রোগের জন্য আসলে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকল হরমোনের টেস্ট এবং সকল হরমোন, ইভেন আমরা রিসেন্ট আমরা ইনোভেশন করেছি বাংলাদেশে প্রথমবার, সেটা হচ্ছে যে একটা ইনফ্রারেড পেট্রোজাইল সাইনাস স্যাম্পলিং এবং অ্যাডিনাস ভেনাস সাইনাস স্যাম্পলিং। এটা অত্যন্ত হাইটেক, পৃথিবীর অন্যান্য অনেক উন্নত দেশেও হয় না। এগুলো আমরা এবার ঢাকা মেডিকেলের মতো একটা মানে রিসোর্স কনস্ট্রেন্ট জায়গায় কিন্তু আমরা করে ফেলেছি। সুতরাং আমরা বলতে পারি কনফিডেন্টলি যে বাংলাদেশের সকল হরমোনের চিকিৎসা সম্ভব, এটার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা শুনলেন তাদেরকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নারীদের হরমোনজনিত সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যৌন সমস্যা বা যৌন রোগ, এটাকে খুবই মোটা দাগে যদি আমরা ডিফাইন বা ক্লাসিফাই করতে চাই, তাহলে দুই ধরনের ভাবে ক্লাসিফাই করবো। একটা হচ্ছে এসটিআই যেগুলো আছে বা এসটিডিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, আর একটা হচ্ছে পিএইচডি যেগুলো আমরা বলি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। তো রিসেন্ট লাস্ট 10 থেকে 15 বছরে যেগুলো এসটিআই আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সেগুলো অনেকাংশে কমে আসছে। কমে আসার প্রধান কারণ হচ্ছে মানুষ সচেতন হয়েছে। যেটা ব্যাপক হারে বেড়েছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, যেটাকে আমরা আসলে যৌন রোগ বলে থাকি, যেটার মধ্যে খুব কমনলি আমরা প্রিম্যাচিউর এজাকুলেশন বলি, ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ ইডি যেটাকে বলি, হ্যাঁ। আর একটা খুবই কমন সেটা হচ্ছে এইচএসডিডি আমরা বলি, হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।